সেবার পুজোয় নবমী 2 দিন পড়েছিল। পুজোতে একদিন এক্সট্রা পাবো, সুতরাং উৎসাহের মাত্রাও ছিল অন্যবারের চাইতে 1 ছটাক বেশি। সেটি ছিল 9 দশকের অন্তিম বছর। পরের বছর থেকে সাল লেখার সময় গোড়ার সংখ্যাটি 19 থেকে 20 হয়ে যাবে। আমাদের বাড়িতে বাবা, মা, আমি, ভাই, কাকা, কাকিমা আর ওদের ছেলে। ঠাকুমা তখনও বেঁচে। সংসারের ভার 2 পুত্রবধূর হাতে ছেড়ে দিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত পুত্রবধূদের সাথে কখনো কোনো মনোমালিন্য হতে দেখিনি। 3 জনের মধ্যে অসামান্য এক বোঝাপড়া ছিল। কেউই কখনো তার সীমা অতিক্রম করেননি। আমি, আমার ভাই ব্রতীন, ডাকনাম ব্রত, আর কাকার ছেলে সন্তু ছিলাম হরিহর আত্মা। কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না। প্রতি বছর পুজোর সময় আমাদের বাড়িটা জমজমাট হয়ে উঠত। বাবাদের ভাই বোনের সংখ্যা 8, 2 ভাই আর 6 বোন। বড় পিসি সবচেয়ে বড়, আর কাকা সবচেয়ে ছোট। পিসিরা, পিস্তুত ভাই বোনেরা সবাই চলে আসত। মামাতো পিস্তুত মিলে আমরা 15 জন। দাদা দিদিদের কয়েকজনের ততদিনে বাচ্চা হয়ে গিয়েছিল। নতুন প্রজন্মের সদস্য 5। তাছাড়া কাজের জন্য 3 জন সব সময় আমাদের বাড়িতে থাকতেন। এরা 3 জন বহু বছর ধরেই আমাদের বাড়িতে ছিলেন। পুজোর কটা দিন বাড়িতে তিল ধারণের জায়গা থাকতো না। সেই বছরটা সত্যি একেবারে অন্যরকম ছিল। মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সায়েন্স নিয়ে 11-এ ভর্তি হয়েছি। বেশ বিজ্ঞ একটি ভাব। সন্তু আর ব্রতর সামনে রীতিমতো ডাঁট নিয়ে চলাফেরা করি। আরে ক্লাস 11-এর একটা মাহাত্ম্য আছে তো। ওদের দুজনকে উঠতে বসতে আমার উদাহরণ দেওয়া হয়। বেচারা। পুজোর সময় পড়াশোনা একেবারে শিখে উঠবে, তাই পড়াশোনা আগে থেকেই কিছুটা এগিয়ে রেখেছিলাম। ব্রত আর সন্তুর পড়াশোনার ওপর নজর রাখার দায়িত্ব আমার ওপরে। এ ব্যাপারে বাবার থেকেও 1 ধাপ বেশি স্ট্রিক্ট আমি। আমার কাছে কোনো ফাঁকিবাজি চলবে না। পঞ্চমী থেকে সবার আনাগোনা শুরু হয়ে গেল। মেজ পিসি, রাঙা পিসি এলো পঞ্চমীর দিন, বাকিরা এলো পরের দিন। পুরো বাড়ি হাসিতে আড্ডায় গম গম করছে। মা আর কাকিমার দম ফেলার সময় নেই। পিসিরাও পৌঁছেই ওদের সাহায্য করতে রান্নাঘরে লেগে পড়েছে। ঠাকুমা সেজ পিসির মেয়ে অলকাদির 6 মাসের ছেলে গুড্ডুকে কোলে নিয়ে বসে। ঠাকুমার মনের কথা বুঝে নিয়ে অলকাদি তার আর গুড্ডুর জিনিসপত্র নিয়ে ঠাকুমার ঘরে থাকার ব্যবস্থা করে নিয়েছে। আপাতত গুড্ডুই আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। আমাদের ভাই বোনেদের 2টো দল তৈরি হয়ে গেল। একটা দল বড়দের, একটা দল ছোটদের। আমি পড়ে গেলাম মাঝখানে। যে কোনো দলে যোগ দিতেই পারি। ব্যাপারটা হলো, বড়দের দলে গেলে আমি সবার ছোট হয়ে যাব, আর ছোটদের দলে গেলে সবার বড়। অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করলাম ছোটদের দলে যাব। বড়দের দলে গেলে শুধু 5 ফরমাস খাটতে হবে, আর ছোটদের দলে আমি রাজা ধীরাজ। সপ্তমীর সকালে উঠে কবিতাদির মেয়ে টিয়া কান্নাকাটি জুড়ে দিল। সে ঠাকুর দেখতে যাবে, কিন্তু বড়দের সাথে নয়। তাকে বাড়ির সবাই মিলে অনেক করে বোঝানো হলো।
চকলেট, আইসক্রিম, খেলনা, নতুন পোশাক, কত কিছু লোভ দেখানো হলো, কিন্তু সে কিছুই শুনবে না। অবশেষে বড়দের রাজি হতে হলো। টিয়া বায়না করে আদায় করতে বিলকুল এক্সপার্ট। অবশ্য টিয়ার মাথায় ঠাকুর দেখতে যাবার আইডিয়া এমনি এমনি আসেনি। অনেক কাণ্ড করে কথাটা ওর মাথায় ঢোকাতে হয়েছে। সে নিজেও জানতে পারেনি তার ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে তার নিজের ইচ্ছে নয়। এমনিতেই টিয়া বাড়ির সবার খুব আদরের ছিল, বিশেষ করে ঠাকুমার। সে কিছু চাইবে আর সেটা পাবে না, সেটা একেবারেই অসম্ভব ছিল। তার ওপর পুজোর দিনে তার চোখে জল কেই বা সহ্য করতে পারত। তক্ষুনি সকাল সকাল আলোচনা সভা বসল। বাদী বিবাদী পক্ষের বক্তব্য শোনা হলো। সবার বক্তব্য শোনার পর ঠাকুমা রায় দিলেন, বাচ্চারা দিনের বেলা কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখে আসতেই পারে, তাতে চিন্তার কিছু নেই। টিয়া তার মন মতো করে ঠাকুর দেখবে, কিন্তু এই পারমিশন শুধু একদিনের জন্য। তাৎক্ষণিক টিম সিলেকশন হয়ে গেল। 9 জনের টিম, আমি ক্যাপ্টেন, রাঙা পিসির ছেলে অর্ক ভাইস ক্যাপ্টেন। বেলা 10:30টার মধ্যে সবাই রেডি। বেরোনোর আগে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের একটা লম্বা লিস্ট শোনানো হলো। ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাস্তায় কোনো রকমের বায়না করা চলবে না। সবাইকে সবার হাত ধরে রাখতে হবে। লাঞ্চের আগেই বাড়ি ফিরতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সমস্বরে সমবেত শপথ গ্রহণ করে তুমুল উৎসাহে বেরিয়ে পড়লাম। 3টে ঠাকুর দেখা হতে না হতেই টিয়ার পা ব্যথা করতে লাগলো। টিয়ার রকম সকম দেখে স্পষ্ট বুঝতে পারলাম সে এবার বাড়ি ফিরতে চায়। অগত্যা আবার টিম মিটিং করা হলো। সর্বসম্মতিক্রমে বাড়ির দিকে পা বাড়ালাম। তাছাড়া আর উপায়ও ছিল না। টিয়া যা চেয়েছে সেটা না পেলে কি হতে পারে আমরা সবাই জানি। আমার এমন দারুণ প্ল্যান ব্যাকফায়ার করবে সেটা কে ভেবেছিল? সবাই মিলে যখন একে একে সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকলাম, তখন 12:30টাও বাজেনি। কাকা দরজা দিয়ে বাইরে আসছিলেন তখন। আমাদের দেখে অবাক হলেন না মোটেই। কাকার মুখে চাপা হাসি দেখলাম যেন মনে হলো। আবার তাকিয়ে দেখি হাসি নেই। ভুলই দেখলাম বোধহয়। আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখনই আকাশ কালো হয়ে এসেছিল। টিয়ার ঠাকুর দেখা নিয়ে সকাল থেকে এত গোলমাল চলছিল যে আমরা কেউ খেয়াল করিনি। আমরা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসতে না বসতেই তুমুল বৃষ্টি নামল। আগেই বলেছি, সে বছর পুজো একেবারে অন্য রকমের ছিল। সপ্তমীর দুপুরে সেই যে বৃষ্টি নামল, 2.5 দিন টানা বৃষ্টি হয়ে সেই বৃষ্টি নবমীর দিন ভোররাতে থামল। ইছামতি নদী জলে ভরে যাওয়াতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে যেদিকে যাব সেদিকেই জল। এমন অবস্থায় ঠাকুর দেখতে যাওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি বাড়িতে এতজন অতিথি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য বেরোনো খুব মুশকিল হয়ে গিয়েছিল। বাজারের পত্ত জলের নিচে। সবচাইতে মন খারাপ হয়ে গিয়েছিল ছোট ভাই বোনেদের। ঠাকুর দেখার উৎসাহ তো ওদেরই সবচাইতে বেশি থাকে। আমারও একদিন বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোবার প্ল্যান ছিল। সবটাই মাটি।
সপ্তমীর বাকি দিনটা কোনো রকমে কেটে গেল ঘরে বসে নানা রকমের গেম খেলে। আশা ছিল অষ্টমীর দিন বৃষ্টি থেমে যাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই জানালার বাইরে চোখ চলে গেল। সেদিন যেন আকাশটা আরো বেশি অন্ধকার, বৃষ্টির তীব্রতা আগের দিনের চেয়ে অনেক বেশি। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা ছোটরা মুখ চুন করে এক একজন এক এক কোনায় বসেছিলাম। কারেন্ট নেই, ঘরের ভেতরে এত অন্ধকার যে সব ঘরে দিনের বেলাতেই কেরোসিনের বাতি জ্বালিয়ে রাখতে হয়েছিল। আমাদের মন খারাপ দেখে বড়দেরও ভালো লাগছিল না। ঠিক হলো সন্ধ্যাবেলা বাড়ির সবাইকে নিয়ে গল্পের আসর বসবে। মা আর কাকিমাকে বলা হলো রাতের রান্না বিকেলের মধ্যে সেরে ফেলতে। রাতের মেনুতে খিচুড়ি আর মাছ ভাজা। খেতে বসার সময় সবাইকে গরম গরম বেগুনি ভেজে দেওয়া হবে। সেদিন সন্ধ্যা নামার অনেক আগেই অন্ধকার হয়ে এসেছিল। মনে হচ্ছিল সেদিনকার বিষাদগ্রস্ত দিনের আলো যেন বেদনা ঢাকতে তড়িঘড়ি বিদায় নিল। গরম গরম চা আর চানাচুর দিয়ে মুড়ি মাখা নিয়ে শতরঞ্চির মাঝখানে হারিকেন বাতি রেখে আমরা সবাই গোল হয়ে বসলাম। আমাদের আসরে ঠাকুমাও আছেন। গুড্ডুকে কোলে নিয়ে একটা 1 সিটার সোফায় বসেছেন। গল্প চলছে। বাবা, কাকা, পিসিরা তাদের ছোটবেলার নানা মজার গল্প বলছেন। খুব যে মন্দ লাগছিল তা নয়, তবে ঠিক জমছিল না যেন। একদম ছোটরা উসখুস করছিল। নেহাত অন্ধকারে আর কিছু করার ছিল না, না হলে তারা কখন উঠে যেত। বাবা আমাদের মুখ দেখে বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি বড় পিসিকে উদ্দেশ্য করে বললেন, বর্দি, তোমার কিশোরী জ্যাঠার কথা মনে আছে? বড় পিসির মনে ছিল না, তাই সেজ পিসি বললেন, মনে নেই আবার? এই বাড়িতে কতবার এসেছেন কিশোরী জ্যাঠা। যেদিন আসতেন সেদিন অসম্ভব ভালো সব গল্প বলতেন। রাঙা পিসিরও মনে পড়ল। তিনিও বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি কিশোরী জ্যাঠার কত গল্প। কত ছোট ছিলাম তখন, কিন্তু এখনো মনে পড়ে কত আগ্রহে ওনার অপেক্ষা যে করতাম। আমাদের পাড়ার ক্লাবের মণ্ডপ থেকে ঢাকের শব্দ ভেসে আসছিল। বোধহয় সন্ধি পুজোর বাজনা। বাবা আমাদের উদ্দেশ্য করে বললেন, শোন, আজ তোদের কিশোরী কাকার মুখে শোনা একটা গল্প বলি। এটা কিন্তু একটা সত্য ঘটনা। তবে তোরা কেউ ভূতের ভয় পাস না তো? আমি উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠলাম, মোটেই ভয় পাই না। ভয় পেলেও কেউ কি স্বীকার করে যে সে ভয় পায়? আর ভয় পেলেও ভূতের গল্পের লোভ এড়ানো যায় না কিছুতেই। বাবার কাছে কয়েকবার কিশোরী সেনের কথা শুনেছি। কিশোরী সেনের সাথে দাদুর কর্মসূত্রে আলাপ। আমাদের বাড়ি কখনো সখনো আসতেন। তখন বাবার বয়স 11 কি 12। আসলেই বাবাদের সবাইকে সাথে নিয়ে বসে জমিয়ে গল্প করতেন। সেই গল্পগুলো সব ভূত বা তন্ত্রমন্ত্রের হতো। তিনি তারানাথ চক্রবর্তী নামের একজনকে চিনতেন। তার কাছে শোনা গল্প বাবাদের এসে বলতেন। সেসব গল্পের একটা কি দুটো আগে বাবার কাছে আমিও শুনেছি। বাবা হারিকেন বাতির আলোটা কমিয়ে দিয়ে একটুক্ষণ চুপ করে মনে মনে গল্পটা গুছিয়ে নিলেন। আমাদের চা আর মুড়ি চানাচুর শেষ। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। উঠোনের দিকে বিশাল দুটো জানলা দিয়ে বৃষ্টির শব্দের সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে।
আলো থাকতে থাকতে সমস্ত কাজকর্ম সেরে পাড়ার সবাই যে যার বাড়িতে, রাস্তাঘাট ফাঁকা, নিঃশব্দ। জল পড়ার শব্দ আর পুজো মণ্ডপের ঢাকের শব্দ ছাড়া কিছুই কানে আসছিল না। আমি বাবার বাঁ পাশে বসেছি, আমার বাঁ পাশে টিয়া। সেইখানে আসার পর থেকে এক মুহূর্তের জন্য আমার সঙ্গ ছাড়েনি। হারিকেন বাতির আলোতে আমাদের উল্টো দিকে যারা বসে আছে তাদের জমাট বাঁধা বিশালাকৃতির ছায়া সামনের দেওয়ালটার ওপরে পড়ে এমনিতেই পরিবেশটাকে একটা রহস্যময় আবহে ঘিরে রেখেছিল। তারপর বাবা বাতির সলতে কমিয়ে দেওয়ার পর দেওয়ালের ছায়া আরো বড় হয়ে গিয়ে ভয়াবহ লাগছিল। অনুভব করলাম টিয়া শক্ত হয়ে বসে আছে। ওকে এক হাতে জড়িয়ে ধরে কাছে টেনে নিলাম। ঠিক তখনই বাবা কিশোরী সেনের জবানিতে গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে শেষ। লন্ডনের অবস্থা টলমল। সারা পৃথিবী জুড়ের কলোনিগুলোতে ব্রিটিশের থাবা আলগা হয়ে এসছে। ভারতেও একই অবস্থা। নানা সমস্যায় পড়ে ইংরেজরা ভারতভূমি ছেড়ে যাওয়ার জন্য তোড়জোড় করছে। একদিকে নেতাজি আর তার আজাদ হিন্দ বাহিনী, অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর নেভি আর এয়ারফোর্সের বিদ্রোহ। সাধারণ ভারতবাসী ক্রমবর্ধমান জাতীয়তাবোধ এবং ঐক্য ইংল্যান্ডবাসীর দেশে ফেরার বাধকতাকে ত্বরান্বিত করে তুলেছিল। এমনই তোলপাড় করে তোলার সময়ে জুলাই মাসের এক রবিবারের বর্ষণক্লান্ত বিকালে তারানাথের সাথে দেখা করব বলে তার মধ্য কলকাতার মঠ লেনের বাড়িতে গিয়ে পৌঁছেছি। সকাল থেকে অঝোরে ঝরার পর আকাশ থেকে একটা ছোট্ট বিরতি নিয়েছে, তবে যে কোনো মুহূর্তে বর্ষণ শুরু হতে পারে। বরাবরের মতো যাওয়ার পথে এক প্যাকেট পাসিং শোয়ের সিগারেট কিনে নিয়েছি আর কিছু তেলে ভাজা। সাধারণত তারানাথের সাথে দেখা করতে গেলে আমার এক বন্ধুর সাথে যেতাম, কিন্তু সেদিন কোনো কারণে সে আসতে পারেনি। তারানাথের দরজায় বার দুয়ে কড়া নাড়ানোর পর সে নিজে এসে দরজা খুলল। দেখলাম তার হাতে হুঁকো। তিনি একগাল হেসে আমায় অভ্যর্থনা জানালেন। এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানতাম আজ তুমি একা আসবে। আমি স্মিত হেসে তার হাতে সিগারেট আর তেলে ভাজা দিলাম। আমি আজকাল আর অবাক হই না। তার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ বিশ্বাস হোক আর নাই হোক, একটা অভ্যেস হয়ে গিয়েছে। সে বাড়ির ভিতরে গিয়ে চায়ের কথা বলে এলো। দুজনে আরাম করে তক্তপোষের উপর এসে বসলাম। তারানাথ একটা সিগারেট ধরিয়ে নিল। খানিকক্ষণ পর সে নিজেই বলে উঠল, আজ কি গল্প শোনার ইচ্ছে আছে? তুমি তো আবার আমার গল্প বিশ্বাস করো না। আমি ঠিক করেই রেখেছিলাম, যাই হোক না কেন তারানাথকে কিছুতেই খেপানো যাবে না। আপনার তো গল্প শুনতেই এসেছি, এখন যদি আপনি বলতে না চান তো আর। আমি কি তাই বললাম? তার কণ্ঠস্বর কেমন রাগ রাগ শোনালো। ছাইদানিতে সিগারেটের শেষ অংশটা গুঁজে দিয়ে কিছুক্ষণ তিনি উদাস চোখে জানলার বাইরের দিকে চেয়ে রইলেন। তারপর নীরবতা ভেঙে যখন আবার কথা বলা শুরু করলেন, তখন রাগ রাগ ভাবটা যেন আর নেই। আমি তখন বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের পাহাড় তরাই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি। একদিন বিকেল নাগাদ একটি ছোট গঞ্জের মতো জায়গায় পৌঁছলাম। তখন ওইসব জায়গায় বন্যপ্রাণীর দাপটে খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর লোকজন রাস্তায় বের হতো না। আমি যখন পৌঁছলাম তখন দোকানিরা অনেকেই দোকানের ঝাঁপ ফেলে বাড়ি চলে গিয়েছে। বাকিরাও দোকান বন্ধ করে বাড়ি যাবার মুখে। চোখে পড়ল একটি দোকানের সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে। তাদের দুজনের চেহারার সাদৃশ্য দেখে আন্দাজ করলাম তারা দুই ভাই। এগিয়ে গিয়ে আলাপ করলাম, পরিচয় বিনিময় হলো। জানতে পারলাম আমার আন্দাজ একদম ঠিক।
বড় ভাই গোবিন্দলাল বসু আর ছোট ভাই কানাইলাল বসু। ব্রাহ্মণ জেনে দুই ভাই পায়ের ধুলো নিল। দোকানটি ছোট ভাইয়ের এবং বড় ভাই এক চা বাগানের সাহেবের মুন্সি। তাদের কাছে রাতে একটি থাকার জায়গার কথা বলাতে তারা তৃতীয় ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিল। তার নাম রামকালী মুখুজ্জে। সেও রাতের আশ্রয় খুঁজছিল। গোবিন্দলাল অনেক করে ক্ষমা চেয়ে নিয়ে বলল তাদের বাড়িতে থাকার কিছু অসুবিধা আছে, তাই আমরা যদি দয়া করে চা বাগানের কাছারি বাড়িতে থাকি তাহলে তারা দু ভাই বিশেষ কৃতজ্ঞ হবে। ভবঘুরে জীবনে রাত্রি যাপনের জন্য মাথার উপরে একটি ছাদই যথেষ্ট। কখনো কখনো সেটুকুও জোটে না। আমার মাথা গোজার একটি ঠাঁই জুটেছে, আর কি চাই। অপর ভদ্রলোকটিরও কাছারি বাড়িতে থাকতে কোনো আপত্তি নেই বলেই মনে হলো। বয়সে আমার চাইতে বছর 10 মতো বড় হবে। আপাত দৃষ্টিতে লোকটি সাধারণ আর 5টি বাঙালির মতোই, কিন্তু চোখে বুদ্ধিমত্তার ঝলক দেখলাম। আর একটি বিশেষত্ব লক্ষ্য করেছিলাম, লোকটির শরীর ঘিরে রয়েছে এক স্নিগ্ধ সাদা আলো, যেন পৃথিবীর সমস্ত শুভ এসে তার কাছে জড়ো হয়েছে। আমি নিশ্চিত যে গোবিন্দলাল, কানাইলাল বা অন্য কোনো সাধারণ ব্যক্তি কারও এই আলো দৃষ্টিগোচর হয় না। কাছারি বাড়ি বেশি দূরে ছিল না। গোবিন্দলাল আমাদের মহা সমাদরে নিয়ে সেখানে পৌঁছতেই কাছারি বাড়ির পাহারাদার আমাদের দেখে দৌড়ে এলো। তার বয়স আন্দাজ 50-এর কিছু ওপরে হবে। বেশিরভাগ চুল পাকা, বেশ তেল চুকচুকে চেহারা। গোবিন্দলাল তার সাথে আমাদের পরিচয় করে দিল। ঠাকুর মশাই, এই হলো লক্ষণ সিং, এখানে পাহারা দেয়, দেখাশোনা করে। আজ এ আপনাদের সেবায় থাকবে। আপনাদের কি সপাক না হলে চলে না? আমার সেসবের অত ঝামেলা নেই। রামকালী মুখুজ্জে জানালো তারও কোনো সমস্যা নেই। তাহলে লক্ষণ সিং আপনাদের রান্না করে দেবে। তারপর গোবিন্দলাল লক্ষণ সিং এর উদ্দেশ্যে বলল, ঠাকুর মশাইদের ভালো করে দেখাশোনা করো, এদের যেন কোনো অসুবিধা না হয়। ইতিমধ্যে কানাইলাল এসে পড়েছে, তার সাথে 17-18 বছরের একটি ছেলে। দুজনে মিলে ভাগাভাগি করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। 4টে কম্বল, বড় ঘটিতে দুধ, 2 ছড়া মর্তমান কলা, পোয়াটাক বাতাসা ইত্যাদি। রাতে এর চেয়ে বেশি ভালো ব্যবস্থা করা গেল না বলে দুই ভাই অনেক দুঃখ প্রকাশ করল। আগামীকাল ভালো ব্যবস্থা করবে বলে বিদায় নিয়ে চলে গেল। কাছারির একটা ঘরে পাশাপাশি 2টো দড়ির খাটিয়া পেতে তার উপরে কম্বল বিছিয়ে দিল লক্ষণ সিং। তখনও ভালো করে গরম পড়েনি। পাহাড়ি এলাকায় রাতে বেশ ঠান্ডা পড়ে। আমরা দুজন হাত পা ধুয়ে 2টো খাটিয়া দখল করে বসলাম। এতক্ষণ আমাদের সেভাবে কথা হয়নি। রামকালী আমার চেয়ে বয়সে একটু বড় মনে হলো। সেই প্রথমে কথা শুরু করলো। চক্রবর্তী মশাই নিবাস কোথায়? বাঁকুড়া জেলার মালিয়ারা রুদ্রপুর। আপনার? আমার ওই তো চন্দননগর। আলাপচারিতা যত এগোতে লাগলো তত বেশি করে তার শক্তির আভাস পেতে লাগলাম। সে নিঃসন্দেহে উচ্চ মার্গের সাধক। আমায় বলল, আপনাকে একদিন গৃহে ফিরতেই হবে। যতদিন গৃহে ফেরার সুযোগ না আসে ভ্রমণ করুন, তাতে অভিজ্ঞতা সঞ্চয় হবে, জ্ঞান বৃদ্ধি পাবে। কথাটা আমার ভালো লাগলো। এর আগে যার সাথেই দেখা হয়েছে তারা আমাকে বাড়ি ফিরে যাওয়ার উপদেশ দিয়েছে। বাড়ি ফিরব যদি, তাহলে পথে এলাম কেন? যখন ফিরে যাবার সময় আসবে তখন দেখ। বাড়ির ভেতর থেকে চা আর তেলে ভাজা চলে আসতে তারানাথ একটু থামল। দুজনে নীরবে তেলে ভাজায় মনোনিবেশ করলাম। প্রথমে তেলে ভাজা, তারপর চা শেষ হতে একটা পাশিংশ ধরালেন। আমি আজ একেবারে চুপ। একবার করে চায়ে চুমুক দিচ্ছি আর অপেক্ষা করছি কখন সিগারেটটা শেষ হয়।
সিগারেট শেষ হতে তারানাথ ছাইদানিতে তার অন্তিম সংস্কার করে বলে উঠলেন, আমাদের বাংলাদেশের আতিথেয়তার মতো এত আন্তরিকতা আর কোথাও নেই, বুঝলে। সারা জীবনে কম তো ঘুরলাম না, কত জায়গায় গিয়েছি, এত সুন্দর আর কোথাও দেখিনি। আমি অধৈর্য হয়ে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, সে আমি বুঝেছি। এরপর কি হলো বলুন। তারানাথ একটু হেসে আবার গল্প শুরু করলেন। কথায় কথায় কখন রাত বেড়ে গেল টের পেলাম না। লক্ষণ সিং রাতের খাবার জন্য ডাকতে এলো। খাবার ব্যবস্থা দেখে অত্যন্ত প্রীত হলাম। কাছারি বাড়ির বারান্দা ভালো করে পরিষ্কার করে সেখানে দুটো পশমের আসন পেতে দিয়েছে। এনামেলের থালায় সাজানো ঘি মাখা গরম রুটি, বেগুন ভর্তা, বাটিতে অড়হর ডাল, সাথে কানাইলালের আনা দুধ, মর্তমান কলা আর বাতাসা। খুব তৃপ্তি করে খেয়ে উঠলাম দুজনেই। রাত একটু বাড়ার সাথে সাথে ঠান্ডার জোর বাড়ছিল। কম্বলে আশ্রয় নিলাম। রামকালী তার বিভিন্ন অভিজ্ঞতার কথা বলতে লাগলো। গল্পের মাঝে হঠাৎ করে এক সময় সে আমাকে জিজ্ঞাসা করল, চক্রবর্তী মশাই, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, কখনো জলকন্যা দেখেছেন কি? যে সাধনার জোরে আমি যেমন তাকে বুঝতে পারছিলাম, তারই জোরে সেও আমাকে বুঝতে পারছিল, এবং মনে মনে আমরা দুজনেই একে অপরকে শ্রদ্ধা করতে শুরু করেছিলাম। হঠাৎ তার এই প্রশ্নের তাৎপর্য বুঝতে না পেরে তাকালাম। সে নিজে থেকেই আমার কৌতূহল নিবৃত্ত করতে লাগলো। আমার এদিকে আসার একটি বিশেষ কারণ আছে। এখানে একটি নদী আছে যাতে জলকন্যারা বাস করে। কয়েক মাস আগে একবার এসেছিলাম জলকন্যা দর্শন করব বলে, কিন্তু তখন কোনো কারণে দর্শন লাভ হয়নি, তাই আবার ফিরে এসেছি। জলকন্যাদের কথা আমি আগেও শুনেছিলাম। কিছুকাল আগে একটি প্রাচীন পুঁথিতে তাদের উল্লেখ পেয়েছিলাম। অতি ভাগ্যবান হলে পূর্ণিমা তিথিতে তাদের দেখা মেলে। রামকালীর গল্প শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল কাঁচের জানলা দিয়ে আসা ভোরের আলো মুখে পড়াতে। দেখি রামকালী আগেই উঠে গিয়ে তার খাটিয়ার উপর ধ্যানে বসেছে। ভালো করে রোদ ওঠার আগেই কানাইলাল আর গোবিন্দলাল এসে পৌঁছল। তাদের বাড়ির মেয়েরা ভালো করে সাধু সেবা করতে চায়। তারা অনুরোধ করেছে আজকের দিনটা থেকে যাওয়ার জন্য। রামকালী খানিক চিন্তা করে রাজি হয়ে গেল। আমাকেও রাজি হতেই হলো। গত রাতেই রামকালী আমাকে জিজ্ঞাসা করেছে তার সাথে জলকন্যা দেখতে যেতে চাই কিনা। আমার পক্ষে জলকন্যা দেখার লোভ সামলানো সম্ভব হয়নি। এমনিতে আমি কোথাও বেশি দিন থাকতে চাই না, কিন্তু এক্ষেত্রে যখন রামকালী থেকে যাচ্ছে আমাকেও থাকতেই হলো। দু ভাই সকালের জলখাবার সাথে করে নিয়ে এসেছিল মুড়ি, নারকোল মাখা দুধ, নারকোল নাড়ু আর রাতের বেঁচে যাওয়া কিছু কলা। আমাদের যত্ন করে জল খাবার খাইয়ে কানাইলাল তার দোকানে চলে গেল, আর গোবিন্দলাল কাছারির কাজে হাত লাগালো। দুপুরবেলা আমাদের সাথে নিয়ে সে বাড়ি যাবে। মধ্যাহ্নভোজের কিছু আগে গোবিন্দলালের সাথে তাদের বাড়ি গেলাম দুজনে। বাড়ির মেয়েরা সবাই এসে প্রণাম করে গেল। প্রতিটি রান্নার পদ ঘরোয়া কিন্তু অতি চমৎকার ছিল। থালায় চুড়ো করে সাজানো ধোঁয়া ওঠা গরম ভাতের উপরে ছোট বাটিতে করে ঘি রাখা, সোনামুগের ডাল, 2 রকমের ভাজা, পুঁই শাক, সবজি দিয়ে মাছের ঝোল আর পাঁঠার মাংস, আর শেষ পাতে চিনি পাতা দই। মাছটি ঠিক চিনতে না পারায় গোবিন্দলাল বলল, এ পাহাড়ি নদীর মাছ ঠাকুর মশাই, খেয়ে দেখুন, খুব স্বাদ। বিকেলে কাছারি বাড়ি চলে আসার আগে গোবিন্দলালের মা আমাদের দুজনকে একটা করে ধুতি, গরম চাদর আর কিছু টাকা দিলেন। আমরা দুজনই আপত্তি জানালাম। রামকালী হাত জোর করে বললেন, এসবের কি দরকার ছিল মা? এমনিতেই আপনারা গতকাল থেকে এত আদর যত্ন করেছেন, আপনাদের ধন্যবাদ দেবার ভাষা নেই।
মা মৃদু হাসলেন। মা বলে ডেকেছো বাবা? মা কিছু দিলে কি মানা করতে আছে? পরের দিন ভোর ভোর রওনা হব, তাই সেদিনই গোবিন্দলালের পরিবারের থেকে বিদায় নিলাম। মাকে ফেরার পথে অবশ্যই আবার আসবো কথা দিয়ে তবে ছাড়া পেলাম। সেদিন রাতেও রামকালীর বিচিত্র অভিজ্ঞতার কথা শুনতে শুনতে ঘুম চলে এলো। সকালের আলো ভালো করে ফুটতে না ফুটতেই গোবিন্দলাল এসে হাজির। পথে খাওয়ার জন্য সে সাথে করে দুটো পুঁটুলি করে চিড়ে, গুড়, মর্তমান কলা, নারকলের নাড়ু, চিনির মঠ আর খইয়ের মোয়া নিয়ে এসেছে। এই জনপদ পেরোনোর পর আমাদের পথে আর কোনো লোকালয় পড়বে না। রাস্তা পাহাড় ও জঙ্গলময়। আমাদের খাবার এখান থেকেই নিয়ে যেতে হবে। যাওয়া আসা নিয়ে মোট 4 দিনের পথ। যা খাবার দিয়েছে তাতে মনে হলো 4 দিন চলে যাবে। রামখালি আর আমার দুজনেরই ভ্রাম্যমান জীবনে কম পরিমাণে খাওয়া এবং কখনো কখনো উপবাসের অভ্যেস আছে। আমাদের কোনো অসুবিধে হবে না। গোবিন্দলালকে ধন্যবাদ এবং বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম। লোকালয় পেরোতেই জঙ্গল শুরু হয়ে গেল। এই অঞ্চলে এর আগে অনেক দিন ধরে একের পর এক ঘাস জমি পার হয়েছি। তার মাঝে মাঝে বনভূমি ছিল বটে, তবে তা সেরকম কিছু উল্লেখযোগ্য নয়। এবার যাকে বলে আসল জঙ্গল, তার মুখোমুখি হলাম। যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা, সেহেতু পথ বলে কিছু নেই। রামকালী এই রাস্তায় আগে এসেছিল একবার, সে জানবে কোন দিকে যেতে হবে, আর আমি তো এদিকে আগে কখনো আসিনি। সুতরাং তাকে অনুসরণ করা ছাড়া আমার কিছুই করার নেই। আমাদের চারপাশে অত্যন্ত ঘন জঙ্গল। গাছগুলো সব প্রায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। পাহাড়ি দীর্ঘসূত্রী শীত কাটানোর পরেও তাদের সবুজ রঙের সতেজতা এক ফোঁটা কম হয়নি। বোঝার চেষ্টা করছিলাম 1 সপ্তাহের মধ্যে কখনো অন্তত একবার বৃষ্টি হয়েছিল কি, না হলে সব কিছু এত সরস কি করে দেখাচ্ছে। এমনকি পায়ের নিচের মাটিও ভেজা ভেজা। চলতে চলতে এটাও বুঝতে পারছিলাম আমরা অল্প অল্প করে চড়াইয়ের দিকে চলেছি। পড়ন্ত বিকেল অবধি এক নাগাড়ে চলে আমরা অবশেষে সেই নদীটির ধারা খুঁজে পেলাম। দুপুরে খাওয়ার জন্য একটি সরু নালার পাশে একবার শুধু থেমেছিলাম। এতটা পথ পেরিয়ে আসার সময় একটিও মানুষের দেখা পাইনি সেদিন। রাতে বিশ্রাম নেবার জন্য নদীর পাড়ে একটা জায়গা বেছে নিলাম। আসার পথে যথেষ্ট পরিমাণে শুকনো কাঠ সংগ্রহ করে এনেছি। রাতে আগুন জ্বালানোর প্রয়োজন হবে, ঠান্ডা এবং জঙ্গলি জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার অস্ত্র। নদী তীরের জমিতে পাথরের আধিক্য বেশি। আমাদের বসার স্থানটিকে ভালো করে ঝেড়ে নুড়ি পাথর সরিয়ে গাছের কাঁচা পাতা বিছিয়ে বসার যোগ্য বানিয়ে তুলতে তুলতেই অন্ধকার হয়ে গেল। বড় করে আগুন জ্বালিয়ে দুজনে বসলাম। আমি যতক্ষণ বসার স্থান অধিকার করছিলাম, ততক্ষণে রামকালী আরো কিছু শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে এলো। জঙ্গলি জানোয়ারের হামলা হতে পারে এই আশঙ্কায় সারা রাত দুজনেই জেগেছিলাম। তবে রাত নিরুপদ্রবেই কেটে গেল। দূর থেকে তাদের গর্জন শুনতে পেলেও ধারে কাছে তাদের কাউকেই দেখতে পাইনি। হয়তো আগুন দেখে তারা কাছে আসেনি। পরদিন সকালে সময় নষ্ট না করে যাত্রা শুরু করলাম। সেদিন পূর্ণিমা ছিল। চাঁদ ওঠার আগেই নদীর সেই বিশেষ স্থানটিতে পৌঁছতে পারলে ভালো হয়। নদীর তীর ধরে উত্তর পশ্চিম দিকে চলতে লাগলাম। ঘন্টা খানেক পরে পাহাড়ি এলাকা শুরু হয়ে গেল। যত এগোচ্ছিলাম নদী খাত ও তটভূমির উপর পাথরের সংখ্যা বেড়ে যাচ্ছিল। মাঝে মাঝে এত বড় পাথর সামনে পড়ছিল যে তীর ছেড়ে নদীতে নেমে এগোতে হচ্ছিল। শীত যাওয়ার পর বছরের এই সময় নদীতে বেশ স্রোত থাকলেও জল খুব কম, তাই জলে নেমে চলতে বিশেষ অসুবিধে হচ্ছিল না। আগের দিনের মতোই সময় নষ্ট না করে চলছিলাম, কিন্তু বড় বড় পাথরের উপর দিয়ে চলা খুব একটা সহজ ছিল না। অতএব
আমাদের গতি বাধাপ্রাপ্ত হচ্ছিল। গন্তব্যে যখন পৌঁছলাম তখন অনেক আগেই সন্ধ্যা হয়ে গিয়েছে। ঝকঝকে পরিষ্কার আকাশ, আমাদের ঠিক যেমনটি চাই ঠিক তেমন। মধ্যরাতের কিছু পরে মধ্য গগনে চাঁদ দেখা যাবে। আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। এই অঞ্চলটিতে বড় গাছ নেই বললেই চলে। নদীও এখানে শীর্ণকায়া। চাঁদ দেখা না গেলেও তার আলোর আবছা ভাবে আলোকিত করে রেখেছিল চারদিক। দুটো বিশাল আকৃতির পাথর পাশাপাশি পড়ে থেকে একটি গুহার সৃষ্টি করেছিল। আমরা দুজন সেই গুহার আড়ালে আশ্রয় করে বসলাম। আগুন জ্বালানোর উপায় নেই। আগুন জ্বালালে আমাদের উপস্থিতি গোপন থাকবে না। রাত বাড়ার সাথে সাথেই ঠান্ডার প্রকোপও বাড়ছিল। রামকালী তার ঝোলা থেকে 2 গাছি সুতো বের করে বিড়বিড় করে একটি মন্ত্র পড়তে পড়তে আমার ডান হাতের কবজিতে বেঁধে দিল। তারপর নিজের হাতেও বেঁধে নিল। দেখবেন এবার আর শীত করবে না। সত্যি শীত ভাব আর অনুভব করছিলাম না। আর একটা আশ্চর্যের ব্যাপার হলো, খানিক আগে বড় বড় পাহাড়ি মশা ছেঁকে ধরেছিল, তাদের অত্যাচারও বন্ধ হয়ে গেল। আমরা কোনো কথা বলছিলাম না। চাঁদের আবছা আলোয় দেখলাম রামকালীর চোখ বন্ধ। সে খুব ক্ষীণ স্বরে অনবরত কোনো মন্ত্র পড়ে চলেছিল। আমি তার পাশে চুপ করে বসে থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। সময়ের সাথে আমাদের সামনের দৃশ্যপট আরো আলোকিত হয়ে উঠছিল। প্রস্তর সংকুল নদীবক্ষ, বেলাভূমি, নদীর অন্য পাড়ে খোলা জমি পেরিয়ে গাছের সারি, স্বল্প আলোতে তাদের মনে হচ্ছে যেন দলে দলে ঘোমটা দেওয়া নারী রহস্যময় আবহ সৃষ্টি করে দাঁড়িয়ে আছে। তাদের পিছনে উন্নাসিক অন্ধকারের মতো উঁচু পর্বতশ্রেণী ঘাড় তুলে নিশ্চল হয়ে দাঁড়িয়ে। আমি ভয়াবহ পরিবেশে আগে অনেকবার রাত কাটিয়েছি, কিন্তু তিস্তা নদীর পাড়ের সেই রাত সম্পূর্ণ অন্য রকমের ছিল। লোকালয় থেকে কত দূরে নির্জন নদীর পাড়ের পূর্ণিমা রাত ভয়ের হতে পারত, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল ভয় পাওয়ার কিছু নেই। ভয় না পেলেও বেশ চাপা এক উত্তেজনা অনুভব করছিলাম। 3 দিন ধরে রামকালীর মুখে জলকন্যাদের কথা কত শুনেছি, না জানি তারা কেমন। আমি জানি আমাদের মানব জগতের মতো আরো বহু জীবলোক আমাদের চারিদিকে বর্তমান। তারা ঠিক ভূত প্রেত নয়, কিন্তু তারাও জীব। তারা আমাদের থেকে সব দিক থেকেই আলাদা। প্রকৃতির অদ্ভুত লীলা যেমন আমরা সাধারণত তাদের দেখতে পাই না, তেমনি হয়তো তারাও আমাদের দেখতে পায় না। তাদের একাংশ যেমন হিংস্র এবং ক্ষতিকর, তেমনি তাদের মধ্যেও ভালোও আছে। প্রকৃতির অমোঘ নিয়ম, অশুভ থাকলে তার পাশাপাশি শুভকেও থাকতে হবে। অপেক্ষায় অপেক্ষায় রাত আরো গভীর হলো। চাঁদ ঠিক তার সময় মতো মাঝ আকাশে উঠে এলো। নদী এবং তার আশেপাশে যতদূর দৃষ্টি যায় সমস্তটা জ্যোৎস্নায় ভরে গিয়েছিল। আমার মনে হলো আকাশ থেকে নেমে আসা আলোর ছোঁয়া পেয়ে আর মোড়া ভেঙে উপত্যকা সাড়া দিচ্ছে। পাথরের নিচে বসে থাকাতে আমাদের কাছে চাঁদের আলো পৌঁছতে পারছিল না। সেই অন্ধকারের পর্দার আড়ালে আত্মগোপন করে নজর রাখছিলাম। তাকিয়ে থাকতে থাকতে একটি অদ্ভুত ঘটনা ঘটল, যেন জলের মাঝে একটি তরঙ্গ সৃষ্টি হয়ে আকাশে বাতাসে পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে পড়ল। এবারও আমার কোনো খারাপ অনুভূতি হলো না। সব ভালো, সব ভালো। তরঙ্গটি প্রকৃতিতে মিলিয়ে যাওয়ার পর স্পষ্ট দেখতে পেলাম নদীর বুকে আন্দাজ 200 গজের মতো স্থান জুড়ে এবং তার কিছুটা আশেপাশের অসংখ্য ছোট ছোট পাথর একসাথে নড়ে উঠল। তারপর পাথরগুলো থেকে ধোঁয়া বের হতে লাগলো। প্রতিটি পাথরের থেকে নির্গত ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে তাদের উপরে স্থির। অন্যদিকে পাথরগুলো নিজে থেকে যেন ক্ষয়ে ক্ষয়ে একসময় বাতাসে মিলিয়ে গেল। পাথরগুলো মিলিয়ে যাওয়ার পর প্রতিটি ধোঁয়ার কুণ্ডলি থেকে একটি করে নারী মূর্তির সৃষ্টি হলো। অপূর্ব সেই সমস্ত মূর্তি। না,
তাদের ঠিক মূর্তি বলা যায় না। প্রাণের প্রকাশ পাচ্ছিল তাদের শরীরে। একবার মনে হচ্ছিল তারা বাষ্প দিয়ে তৈরি, আবার পরের মুহূর্তেই মনে হতে লাগলো না, তাদের শরীরের সবটাই জল। তাদের শরীর স্বচ্ছ হয়েও স্বচ্ছ নয়, তারা বাতাসে ভেসে থাকলেও হালকা নয়। তাদের মুখাবয়ব অস্পষ্ট হলেও হাস্যোজ্জ্বল। এমন কোন জীবের কথা আমি কখনো কোনো পুঁথিতে পড়িনি, কোনো গুরুর মুখেও শুনিনি। ঈশ্বর জানেন আমার সঙ্গী কোথা থেকে এদের কথা জানতে পেরেছে। আমি একসাথে এত সব অপার্থিব ঘটনা চাক্ষুষ করে একটু অন্যমনস্ক হয়েছিলাম। এর মধ্যে সম্বিত পেল সমবেত সঙ্গীতের ধ্বনিতে। তাকিয়ে দেখি তারা গাইছে। এমন সঙ্গীত পৃথিবীতে হয়তো আর কেউ শোনেনি, অন্তত আমাদের সমসাময়িক কেউ তো নয়। কোন রকমের বাদ্যযন্ত্র ছাড়াই তাদের কণ্ঠ হতে যে গান ভেসে আসছিল, তাতে যেন গায়কের কণ্ঠস্বরের সাথে শত শত বাদ্যযন্ত্রের ধ্বনি লিপ্ত হয়েছিল। সেই অপার্থিব সঙ্গীত প্রতিধ্বনিত হচ্ছিল তিস্তার চন্দ্রালোক প্লাবিত নির্জন অববাহিকায়। গান শুনে আমার অবস্থা কি হয়েছিল বলতে গেলে মুগ্ধতা শব্দটি তার অর্ধেকও ব্যক্ত করতে অসফল। আমি যেন অমৃত লাভ করলাম। কতক্ষণ ধরে এই অমৃত সাগরে ভেসেছিলাম তার কোনো জ্ঞান আমার ছিল না। এর মধ্যে দেখলাম রামকালী তার ঝোলা থেকে একটি মাঝারি আকারের কারুকার্য করা কাঠের বাক্স বের করেছে। দেখতে ঠিক গয়নার বাক্সের মতো। সে বাক্সের ডালা খুলতেই দেখি ডালার ভিতরের দিকে আয়না বসানো, আর খাপের ভিতরটা লাল মখমলের কাপড় দিয়ে মোড়া। অতি সুন্দর বাক্স দেখলে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। আমার মনে একটি প্রবল সন্দেহ দানা বাঁধতে লাগলো। রামকালী কি জলকন্যা ধরতে চায়? এই ফাঁকে রামকালী নিঃশব্দে সব চাইতে নিকটস্থ জলকন্যাটির সামনে গিয়ে বাক্সটির ডালা খুলে ধরল। ডালার আয়নায় চাঁদের প্রতিচ্ছবি। আমি পরিষ্কার দেখতে পেলাম জলকন্যাটি আয়নায় চাঁদের ছবি দেখতে পেয়ে নিমেষের মধ্যে মূর্তি রূপ থেকে ধোঁয়ায় পরিণত হয়ে বাক্সের ভিতরে ঢুকে আবার এক টুকরো পাথরে পরিণত হল। রামকালী সঙ্গে সঙ্গে বাক্সের ডালা বন্ধ করে দিল। জলকন্যা বাক্সবন্দী হতেই পরিবেশে বিদ্যুৎ চমকের মতো একটা পরিবর্তন ঘটে গেল। এতক্ষণ ধরে চলতে থাকা স্বর্গীয় সঙ্গীত টুপ করে থেমে গেল। চাঁদের আলো ম্লান হয়ে এলো, যেন কেউ কেরোসিন বাতির মতো সলতে নামিয়ে দিয়ে আলো কমিয়ে দিয়েছে। একটা দমকা হাওয়া নদী উপত্যকার উপর দিয়ে হু হু করে বয়ে চলে গেল। তার সাথে কয়েকশো জলকন্যাকে যেন উড়িয়ে নিয়ে গেল। সব কিছু শান্ত হওয়ার পর রামকালীকে জিজ্ঞাসা করলাম, মুখুজ্জেমশাই, আপনি এটা কি করলেন? আপনি তো বলেছিলেন জলকন্যা দর্শন করবেন। জলকন্যাকে বন্দী করার কি উদ্দেশ্য আপনার? রামকালী আমাকে আশ্বাস দিলেন, আপনি চিন্তা করবেন না, আমি আমার নিজের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য একে নিয়ে যাচ্ছি না। আপনাকে এবার কথাটা খুলেই বলি, না হলে আপনি ঠিক বুঝবেন না। চাঁদের আলো কমে যাওয়াতে অন্ধকার লাগছিল। রাত পোহাতে তখনও 2.5-3 ঘন্টা বাকি। পাশেই পড়ে থাকা একটি শুকনো ডাল মাটিতে পুঁতে তাকে মশালের মতো করে জ্বালানো হলো। রামকালী তার জল খাবার ঘটিতে করে খানিকটা জল নদী থেকে নিয়ে এলো। তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে ডান হাতে একটু জল ঢেলে আমাদের চারপাশে ছড়িয়ে দিয়ে তার কাহিনী বলা শুরু করলো। আমি খুব কম বয়স থেকেই উদাসীন প্রকৃতি। বাড়ির লোক অনেক চাপ দেওয়া সত্ত্বেও বিয়ে করিনি। 20 বছর বয়সে গুরুর সন্ধান পেয়ে যায়, তার থেকে দীক্ষা গ্রহণ করি। জপ তপ সাধনা নিয়ে থাকতে পছন্দ করি, আর প্রায় ঝোলা নিয়ে পথে পথে বেরিয়ে পড়ি। বছরে বেশিরভাগ সময় আমার পথে পথে কাটে। কতবার আপনার মতোই কোনো সন্ন্যাসীর সঙ্গী হয়ে এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থান ভ্রমণ করেছি। পাহাড়ের গুহায় বা অরণ্যে কাটিয়েছি। আমার কোনো ভক্ত বা শিষ্য নেই, তবে কেউ বিপদে পড়ে সাহায্য চাইতে এলে তাকে ফিরিয়ে দিই না। গুরুর বারণ আছে। এবার জলকন্যাদের কথায় আসি।
এরা এক ধরনের শুভ শক্তি। পুরনো অনেক পুঁথিতে বলা আছে এরা বরুণ দেবের রাজ্যের প্রজা। সঙ্গীত কলায় পারদর্শী হয়েও এরা গন্ধর্ব গান্ধর্বী অপ্সরাদের মতো জনসমক্ষে নিজেদের কলার প্রদর্শন করে না। এরা কখনো কারোর অপকার করে না। এদের সমস্ত শক্তি এদের সঙ্গীতের সাথে জড়িত। পূর্ণিমা রাত এদের খুব প্রিয়। এই দিন চাঁদের আলোয় এরা সবাই একত্রিত হয়ে গানের আসর বসায়। এই জলকন্যারা কোনো কাজে এই অঞ্চলে এসে আর ফিরে যেতে পারেনি। অতি ভাগ্যবান ব্যক্তি এদের পূর্ণিমা রাতের জলসা দেখতে পায়। এই সৌভাগ্যের অধিকারী ব্যক্তির কখনো জল থেকে কোনো বিপদ হয় না। জল যেমন মাটিতে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে, এদের সংস্পর্শে যারা আসে তাদের জীবনও তেমনই সুন্দর হয়ে ওঠে। আপনি আজ এই ঘটনার চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করেছেন, সেহেতু আপনিও আশীর্বাদে ধন্য হয়েছেন। রামকালী বলে চলল, গত বছর মকর সংক্রান্তির সময় আমি গঙ্গাসাগরে ছিলাম। উদ্দেশ্য কপিলমুনির আশ্রম দর্শন, মেলা দর্শন এবং মেলা উপলক্ষে আসা জ্ঞানী সাধুদের সঙ্গ লাভ। মেলা শেষ হয়ে যাবার পরেও বেশ কয়েক সপ্তাহ আমি আশ্রমে থেকে যাই। স্থানটি আমাকে অপরিসীম শান্তি প্রদান করছিল। আশ্রম এবং আশ্রমের থেকে অল্প দূরে সমুদ্র, খুব আনন্দে দিন কাটছিল। অবশেষে একদিন ফেরার সংকল্প করলাম। ঠিক হলো একদল সন্ন্যাসীর সাথে ফিরব। নৌকোয় করে নির্দিষ্ট দিনে গঙ্গার উড়ান ধরে রওনা হলাম। রাস্তায় ডাকাতের উপদ্রব খুব, কিন্তু সন্ন্যাসীর নৌকো লুট করতে কেউ আসে না। একদিন রাতে রামচন্দ্রপুরের ঘাটে নোঙর বাঁধা হলো। পরদিন সকালে রওনা হলে বিকালের আগেই চন্দননগর পৌঁছে যাব। নৌকো আমাকে চন্দননগরে পৌঁছে দিয়ে ফিরে যাবে। আমার সঙ্গে যে সন্ন্যাসীরা ছিলেন তারা আগেই নেমে গিয়েছেন। সকালে নৌকোর ছয়ের বাইরে বসেছিলাম। ঘাটে এক মা তার ৬-৭ বছরের ছেলেটিকে নিয়ে জল ভরতে এসেছে। মা যখন জলে নেমে কলসিতে জল ভরছিল তখন ছেলেটি ঘাটের সিঁড়িতে দাঁড়িয়েছিল। হঠাৎ তার কি মনে হলো সে নদীর জলে তার একটি পা ডুবিয়ে দিল। তার ছোট পা দিয়ে জল নেড়ে সে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ মনে হলো তার পা ধরে কেউ টানছে। আমি বুঝতে পারলাম জলের নিচে কোনো কুমির বা কামড় নেই। তার পা ধরে যেটা টানছে তা অন্য কিছু। পায়ে টান পড়তেই সে কেঁদে উঠল মা বলে। তার মা কলসি ফেলে ছুটে এলো। ততক্ষণে শিশুটি জলে পড়ে গিয়েছে। বউটি শিশুটিকে ধরে রাখতে পারছিল না, তার শক্তিতে কুলোচ্ছিল না। এর মধ্যে আমিও জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে তাদের কাছে পৌঁছে গিয়েছি। তার মায়ের সাথে একত্রে আমিও তাকে একটু ধরে রাখতেই বুঝলাম এভাবে হবে না। যে শক্তির বিরোধিতা করছি সে এক অপশক্তি। তাকে হারানোর উপায় আমাকে অতি দ্রুত খুঁজে বের করতে হবে। আমি আর তার মা দুজনে মিলে শিশুটিকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। কিছুতেই বুঝতে না পেরে আমি হাতের তালুতে নদী থেকে গঙ্গা জল তুলে নিয়ে মনে মনে গাত্রবন্ধন মন্ত্র পড়ে শিশুটির ওপরে ছিটিয়ে দিলাম। তাতে কাজ হলো। হঠাৎ দেখলাম সব স্থির হয়ে গিয়েছে। এতক্ষণ ধরে দুপক্ষের প্রবল টানাটানিতে শিশুটি নির্জীব হয়ে পড়েছিল। তাকে ঘাটের সিঁড়িতে শুইয়ে দিলাম। ইতিমধ্যে আমার নৌকোর মাঝিরা এবং কিছু গ্রামবাসী সব এসে ঘাটে জড়ো হয়েছিল। কারো মুখে কোনো কথা নেই। আমি মাঝিকে
সমাধান কি করে করব? নদীঘাটে করা গাত্রবন্ধন বা শিশুটির গলায় পরিয়ে দেওয়া কবচ সাময়িক সমাধান ছিল। আমাকে স্থায়ী সমাধান খুঁজতে হবে। দিনরাত্রি ধরে আমার সংগ্রহের পুঁথিগুলো পাঠ করে কিছুই পেলাম না। তারপর নানা জায়গায় খোঁজ করতে শুরু করলাম, কিন্তু ফলাফল সেই শূন্য। অবশেষে একদিন ধ্যানে বসে গুরুকে স্মরণ করলাম। তিনি দর্শন দিলেন। তার নির্দেশে পুঁথির তোরঙ্গ খুলে একটি পুঁথি পেলাম, কৃষ্ণসলিল দর্শন। কয়েকদিন আগেই তোরঙ্গ খুলে সমস্ত পুঁথি খুলে দেখেছিলাম। এই পুঁথি তখনও এখানে ছিল না। আমার সব প্রশ্নের উত্তর পুঁথিতে পেয়ে গেলাম। শিশুটির ওপর যে আক্রমণগুলো হয়েছে তার পিছনে যে অপশক্তির প্রভাব রয়েছে, সে গভীর সমুদ্রের প্রাণী। তার দৃষ্টিপথে কোনো জাহাজ বা নৌকো পড়লে টেনে সমুদ্রের নিচে নিয়ে যায়। যে জলযানটিকে সে টেনে নিয়েছে তার একটি যাত্রীও বাঁচে না। পুঁথি পড়ার পর আমি অবাক হবার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। কি আশ্চর্য! এমন গভীর সমুদ্রের প্রাণী লোকালয়ের কাছাকাছি নদীতে কি করে এলো? আর ওই দুধের শিশুটির ওপরে তার এত রাগ কেন? এ প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। আপাতত আমার লক্ষ্য শিশুটিকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত করা। এই প্রাণীটি অন্য জগতের প্রাণী। এর নির্দিষ্ট কোনো নাম নেই। ডাকিনী, হাঁকিনী, বেতাল এদের থেকে আলাদা। তাদের মন্ত্র ও সাধনা দিয়ে বশে আনা যায়, কিন্তু এই জলচর প্রাণীটির ক্ষেত্রে তা হয় না। এদের বুদ্ধির তুলনা করতে হলে অনেকটা পশুদের সঙ্গে তুলনা করা যায়। অতএব শুধু মন্ত্র পড়ে যজ্ঞ করে এদের বিতরণ করা সম্ভব নয়। তার সাথে এমন কোনো শুভ শক্তির প্রয়োজন যার বাস জলের মধ্যেই। পুঁথিতে এও বলা আছে কোথায় কিভাবে এমন শক্তির দেখা পাওয়া যাবে, কিভাবে তাদের সাহায্য পাওয়া যাবে। তাদের বন্দি করার উপায় হলো আয়নায় পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব ধরে দেখাতে হবে। সবকিছু জানা হয়ে যাবার পর সময় নষ্ট না করে যাত্রার আয়োজন শুরু করলাম। শুধু শিশুটিকে বাঁচালে হবে না, এই ভয়ঙ্কর কালো ছায়াকে তলভূমি থেকে দূরে গভীর সমুদ্রে পাঠিয়ে দিতে হবে, যাতে সে আর কারো কোনো ক্ষতি করতে না পারে। ছেলেটির বাবা পরাণকে আমার যাত্রার খবর দিয়ে একটা চিঠি লিখে একজনের হাতে করে পাঠিয়ে দিলাম। এমনিতেই খোঁজাখুঁজিতে এবং প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে 6 মাস কেটে গিয়েছিল। হাতে সময় খুব কম, তাই ঠিক করলাম জলপথে যাব। তখন সবে বর্ষাকাল শেষ হয়েছে, তাই সব নদী জলে পূর্ণ। সুতরাং নৌকা যাত্রায় বিশেষ অসুবিধা হবার কথা নয়। ঠিক করলাম গঙ্গার উজান ভেঙে উত্তর দিকে গিয়ে মহানন্দা নদী ধরে আরো উত্তরে তিস্তা নদীতে পৌঁছব। বাংলাদেশের নদীর অভাব কি? বিপদ এলো তিস্তা নদীতে খানিক দূর এগোনোর পর। আমি যে মাঝির নৌকা ভাড়া করেছিলাম সে চন্দননগরের লোক হলেও নৌকা নিয়ে এইসব পাহাড়ি নদীতে অনেকবার এসেছে। এদিককার সব নদীপথ আবহাওয়া তার নখদর্পণে। বর্ষায় পাহাড়ি নদী বিপদসংকুল হয় জানা কথা। নদীর প্রচণ্ড গতি ধারণ করে। স্বাভাবিকভাবেই বর্ষার জলে তিস্তার নদীখাত পূর্ণ হয়ে ভয়াবহ রূপ ধারণ করেছিল। তাতে অবাক হবার কিছু ছিল না, সবটা জেনে বুঝেই এসেছিলাম। সেদিনের সব ঘটনা খুব অদ্ভুত ছিল। কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ ভরা কালো মেঘ, বাতাস আর নদীর জল একদম স্থির। নৌকোর ছইয়ে বসে স্পষ্ট দেখলাম বেশ কিছুটা দূরত্বে, মেপে দেখলে 100 কি 200 গজ হবে, মেঘের মধ্যে একটি অস্বাভাবিক আকৃতির ঘূর্ণাবর্তর সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণি নিচে নদীর জলে নেমে এলো, আর সেখানে নদীর জল ফুলে উঠতে লাগলো। যে মুহূর্তে ঢেউ ডাকতে শুরু করেছিল আকাশ অনেক পরিষ্কার হয়ে গেল, কিন্তু ইতিমধ্যে 20-25 গজ উঁচু একটি ঢেউয়ের সৃষ্টি হয়েছে। শান্ত নদীর বুকে জলের একটি ছোটখাটো পাহাড়ের মতো ঢেউটি
আমাদের রাস্তা রোধ করে স্থির হয়ে দাঁড়িয়ে। মনে হলো আক্রমণ করার আগে যেন সে শক্তি সঞ্চয় করেছে। মাঝিরাও দেখেছে ব্যাপারটা। তারা প্রাণপণে দাঁড় চালিয়ে দুটো নৌকো পাড়ে নিয়ে যাবার চেষ্টা করলে কি হবে? চোখের সামনে যা দেখতে পাচ্ছিলাম তার সামনে আমরা কিছুই না। আমি মনে মনে ওম শ্রী কৃষ্ণায় মৎস্য রূপায় নমঃ মন্ত্র জপ করতে শুরু করলাম, কিন্তু হাতে অত সময় ছিল না। 108 বার মন্ত্রোচ্চারণ করতে পারলাম না। তার আগেই নদীর বুকে জেগে ওঠা সেই দানবাকৃতির ঢেউ ভয়ঙ্কর গতিতে ছুটে এসে আমাদের নৌকোর ওপরে আছড়ে পড়ল। আমি, নৌকো আর 2 মাঝি আর তাতে থাকা সব জিনিসপত্র ছিল সব ছত্রখান হয়ে সেই বিশাল জলোচ্ছ্বাসের বিপুল আঘাতে কোথায় ভেসে চলে গেলাম। আমার জ্ঞান ফিরেছিল এই ঘটনার 20 দিন পর। আমি তখন রংপুরের এক চাষির বাড়িতে শয্যাশায়ী। তারা আমাকে তাদের ক্ষেতের পাশে তিস্তার পাড়ে খুঁজে পেয়ে বাড়ি নিয়ে যায়। জ্ঞান ফেরার পর জানতে পারলাম আমার হাত পা সহ শরীরের বেশ কয়েকটা জায়গার হাড় ভেঙেছে। আমার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরো 4-5 মাস লেগে গেল। দুর্ঘটনায় আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব হারিয়ে ফেলেছিলাম। সেসব না হলে কোনো সহজেই কাজ হবে না। অগত্যা বাড়ি ফিরে পরাণকে আরেকটি চিঠি লিখে পাঠালাম। অসুস্থতার কারণে আমার যাত্রা সফল হতে পারিনি। শীঘ্রই পুনরায় যাত্রা আরম্ভ করব। সমস্ত জোগাড় যন্ত্র করে এবারের যাত্রায় জলের থেকে যথাসম্ভব দূরে থেকেছি। গতকাল মাত্র কিছুক্ষণের জন্য জলে নামতে হয়েছিল। বাকি ঘটনা তো আপনি জানেন। সব শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর রামকালীকে জিজ্ঞাসা করলাম, কাজ হয়ে যাওয়ার পর জলকন্যাটির কি করবেন? কাজ হয়ে গেলে তাকে মুক্ত করে দেব। এতক্ষণ তার গল্পে ডুবে গিয়েছিলাম। সম্বিত ফিরতে চোখে পড়ল রাতের অন্ধকার পাতলা হয়ে এসেছে। একটু পরেই ভোর হয়ে যাবে। আলো সম্পূর্ণভাবে ফোটার পর ভালো করে তাকিয়ে দেখলাম ছোট বড় সব পাথর দেখতে একই রকমের। এমনিতে দেখে কোনগুলো জলকন্যা তা বোঝার কোনো উপায় নেই। বেলা একটু বাড়তেই আমরা দুজন নিজের নিজের ঝোলা আর খাবারের পুটলি নিয়ে রওনা দিলাম। পরের দিন বিকেলে গোবিন্দলালদের চা বাগানের কাছারি বাড়ি পৌঁছে গেলাম। লক্ষণ সিংকে বলাই ছিল কাজ শেষ করে আমরা এই পথ দিয়ে ফিরব। তারপরের দিনটি ওখানে কাটিয়ে আমরা ভোরে বেরিয়ে পড়লাম। রামকালীকে অনুরোধ করেছিলাম এর পরবর্তী প্রক্রিয়াতে আমাকে যেন থাকতে দেয়। সে এক কথায় রাজি হয়ে গেল। এই সময় নদীগুলোতে জল খুব কম। আমরা গঙ্গায় পৌঁছে নৌকো ভাড়া করব। এখন তো জলকন্যা দর্শন হয়ে গিয়েছে আমাদের। একটি জলকন্যাকে সাথে নিয়েও যাচ্ছি। সুতরাং আর জলপথে সেরকম বিপদের সম্ভাবনা নেই। আমরা প্রথমে চন্দননগর গেলাম। রামকালীকে তার বাড়ি থেকে কিছু জিনিস নিতে হবে। তাতেই 3-4 দিন লেগে গেল। ঠিক হলো আমরা আগামী শুক্লপক্ষের প্রথম দিন রামচন্দ্রপুর পৌঁছব। নির্দিষ্ট দিনে আমরা পৌঁছলাম। পরাণ আর তার পরিবার রামকালীর জন্য ব্যগ্র হয়ে অপেক্ষা করছিল। সে আর তার স্ত্রী রামকালীর পায়ে এসে পড়ল। বাবা ঠাকুর, আপনি আমাদের ছেলেটাকে বাঁচান। গত 1 বছর ধরে তারা রামকালীর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে, কিন্তু পদে পদে একটা অদৃশ্য শক্তির কালো প্রভাব তারা অনুভব করেছে। তাদের দুটো সুস্থ সবল দুধেল গাই হঠাৎ করে মারা গিয়েছে। কয়েকটা বড় বড় আম গাছ নিজে থেকে শুকিয়ে গিয়েছে। আমি তাদের বাড়িতে পৌঁছে অনুভব করলাম বাড়ির চৌহদ্দির মধ্যের আবহাওয়া কেমন যেন স্যাঁতস্যাঁতে, বাতাস ভারী ভারী। রামকালীর দিকে তাকাতে সেও মাথা নাড়ল। সেও অনুভব করতে পারছে। আমরা বিকেলের আগেই পৌঁছেছিলাম। রামকালী আর দেরি করতে চাইছিল না। সেদিনই সন্ধ্যাবেলা জলকন্যার পুজোর আয়োজন করে ফেলল। পুজোর যাবতীয় সামগ্রী আমরা সাথে করে নিয়ে গিয়েছি। উঠোনের মাঝামাঝি 10 গজ বাহু বিশিষ্ট
একটি চতুর্ভুজ আঁকা হলো মন্ত্রপুত চালের গোলা দিয়ে। গয়নার বাক্সটি বার করে তার মাঝখানে খুলে রাখা হলো। বাক্সের মখমলের উপরে পাথরটি নিস্পন্দ হয়ে পড়ে আছে, আর তার সামনে 7টি মাটির প্রদীপ জ্বালানো হলো। পুজোর উপকরণ সাজিয়ে রাখা হলো। চন্দন কাঠের গুঁড়ো, পদ্ম ফুল, গঙ্গা জল, মুক্ত বার করে নেওয়া হয়েছে এমন ঝিনুক দিয়ে গাঁথা মালা, 7 রকম রঙের প্রবাল, 1 বাটি পদ্মবীজের পায়েস ইত্যাদি ইত্যাদি। পদ্মবীজ সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমরা পৌঁছানোর পর নিজে হাতে পায়েস বানালো রামকালী। যজ্ঞের জন্য হোমকুণ্ড, কাঠ, বেলপাতা সব মজুদ। আর একটি বিশেষ বস্তু রামকালী নিয়ে এসেছে, সেটি হলো একটি শঙ্খ। রামকালীর বাড়িতে যখন সে অন্যান্য জিনিসপত্রের সাথে শঙ্খটিকে গুছিয়ে রাখছিল, তখন আমাকে বলেছিল, জানেন, ক্ষীরোদসাগরে যখন অমৃত মন্থন হয়েছিল, শঙ্খটি সেই মন্থনের সময় উঠে আসে। এই শঙ্খের ধ্বনি যে কোনো অশুভ শক্তিকে দুর্বল করে দিতে পারে। অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, সেই শঙ্খ আপনার কাছে কি করে এলো? রামকালী স্মিত হেসে বলেছিল, সে গল্প অন্য একদিন আপনাকে বলবো চক্রবর্তী মশাই, এখন হাতে একেবারে সময় নেই। ডাকিনী, হাকিনী এরা অতি নিম্ন বর্গের অপশক্তি। এদের সাধনায় অপবিত্র অশুচি উপকরণ প্রয়োজন হয়। অপরদিকে জলকন্যারা অত্যন্ত শুদ্ধ চরিত্রের। তাদের সাধনার জন্য শুভ এবং পবিত্রতার প্রয়োজন। কারো অপকার করার উদ্দেশ্যে এদের আবাহন করা হলে এরা সাড়া দেন না। এদিনকার সেই পুজোর উদ্দেশ্যে বন্দী করে রাখার জন্য ক্ষমা চেয়ে জলকন্যার পছন্দের উপহার তাকে দিয়ে তুষ্ট করা এবং কাজ হয়ে যাবার পর তাকে মুক্ত করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি প্রদান। রামকালী পরাণের স্ত্রী তারাকে তার ছেলে বিশুকে কোলে নিয়ে পুজোয় বসতে বলল। সে যেন পুরোটা সময় একাগ্র মনে প্রার্থনা করে। আমার উপরে শঙ্খ বাজানোর দায়িত্ব ছিল। পুরো সময় ঘন ঘন শঙ্খ বাজাতে হবে। পুজো এবং যজ্ঞের সমস্ত রীতি নিয়ম একাগ্র মনে সম্পন্ন করে শেষ আহুতি দেবার পর বাক্সে রাখা পাথরের টুকরোটির মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। সেটির আকৃতি ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে একসময় সেটি একটি 1 বিঘত মাপের উজ্জ্বল সাদা নারী মূর্তিতে পরিণত হয়ে গেল। রামকালী মূর্তিটিকে একটি পোড়া মাটির পাত্রে গঙ্গা জল ঢেলে তাতে ডুবিয়ে রাখল। আমি অনুভব করলাম চারপাশের স্যাঁতস্যাঁতে ও ভারী ভাবটা চলে গিয়ে ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। রামকালী বলল, একটা ধাপ ঠিকঠাক করে পার হতে পেরেছি, আর একটু বাকি। সেটুকু পেরোতে পারলেই বিশুর আর কোনো বিপদ থাকবে না। পদ্মবীজের পায়েসটুকু বিশুকে খাইয়ে দেওয়া হলো। পরদিন ভোরে সূর্যোদয়ের আগে আমরা বিশুকে নিয়ে গঙ্গার ঘাটে চলে এলাম। আমরা মানে আমি, রামকালী আর পরাণ এবং তার পরিবারের সবাই। রামকালীর হাতে জলকন্যা সহ পোড়া মাটির পাত্রটি আর আমার হাতে পুটুলিতে বাঁধা গতকালের পুজো আর যজ্ঞে ব্যবহৃত যাবতীয় সামগ্রী ও যজ্ঞের ছাই। সূর্যের প্রথম কিরণ নদীর জলে পড়তেই রামকালী প্রথমে মন্ত্রোচ্চারণ করতে করতে জলে নামল। আমার হাত থেকে পুটুলি নিয়ে খুলে জলে ছড়িয়ে দিল। তখনই তীর থেকে দূরে নদীর মাঝ বরাবর জলের ভিতর বিপুল আলোড়ন শুরু হয়ে গেল, যেন জলের নিচে কেউ যন্ত্রণায় ছটফট করছে। তার মধ্যে আমি বিশুকে কোলে নিয়ে কোমর জলে নেমে দাঁড়ালাম। রামকালীর হাতে এখন মাটির পাত্রটি। সে একটুও না থেমে অনবরত মন্ত্রোচ্চারণ করে চলেছে। তারপর রামকালী পাত্রটি বিশুর সামনে ধরাতে আমি তাকে মূর্তিটি নিয়ে জলের ভেতরে ডুবিয়ে হাতের মুঠো আস্তে করে ছেড়ে দিতে বললাম। সে আমার কথা মতো মূর্তিটি জলের নিচে ছেড়ে দিতেই মাঝ নদীতে ঘটতে থাকা আলোড়নের উৎস জলের উপরে অসংখ্য বিশাল আকৃতির ঢেউয়ের সৃষ্টি করে সাগরের দিকে উল্কার বেগে ছুটে চলে গেল। তাকে আর কোনোদিনও লোকালয়ের ধারে কাছে দেখা যাবে না। ঘাটে উঠে রামকালী তার হাতের পাত্রের গঙ্গা জল
পিসুর সারা শরীরে ভালো করে মাখিয়ে দিল। গল্প থামল। তারপর আমাকে অবাক করে দিয়ে তারানাথ বলে উঠলেন, আজকে এখানেই খেয়ে যাও। তারানাথ যথার্থই বলেছিলেন। আমাদের বাংলাদেশের আতিথেয়তার মতো এত আন্তরিকতা আর কোথাও নেই। সেদিন রাতে তার বাড়িতে সামান্য ডাল ভাত চচ্চড়ি খুব তৃপ্তি করে। যতক্ষণ গল্প চলছিল আমরা কেউ একটাও কথা বলিনি, এমনকি কচিকাচাগুলোও না। হারিকেন বাতিটায় প্রচুর ধোঁয়া উঠে কাঁচের গায়ে কালি পড়ে যাওয়াতে আলো বের হতে পারছিল না, ফলে ঘরটা আরও অন্ধকার হয়ে গিয়েছিল। ঢাকের শব্দটা আর আসছিল না। মনে হচ্ছিল যেন পৃথিবীর সমস্ত শব্দ মুছে গিয়ে এই বৃষ্টিপাতের একটানা শব্দ অবশিষ্ট রয়ে গিয়েছে। অন্ধকারে আমি বাবার হাতের ঘড়ির গ্লোয়িং কাঁটা রোমান নম্বর দেখতে পাচ্ছিলাম। 8:45 বাজে। শেষে আমাদের নীরবতা ভঙ্গ করে ঠাকুমা বলে উঠলেন, রাত হলো, এবার যা, তোরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। টিয়া আমার কোলে উঠে বসে কানে ফিসফিস করে বলল, পম্মাসি, আমার ভয় করছে। সেই রাতে ভয়ে সে আমাকে শক্ত করে আঁকড়ে ধরে ঘুমিয়েছিল। পরদিন সকালে উঠে দেখি বৃষ্টি থেমেছে। মেঘ কেটে গিয়ে ঝকঝকে আকাশ। সন্ধ্যার মধ্যে চারপাশের জল অনেকটা নেমে গেল। প্রথমেই বলেছি, সেবারের দুর্গাপুজো একদম অন্য রকমের ছিল। মাধ্যমিকের রেজাল্টে খুশি হয়ে ঠাকুমার দেওয়া কোডাকের ক্যামেরাটাতে অনেক ছবি তুলেছিলাম। আমার নতুন ক্যামেরায় প্রথম ছবি তোলা শেখা। সে বছরের পর আর কখনো আমাদের পুরো পরিবারের একসাথে হওয়া হয়ে ওঠেনি। 1 বছরের মধ্যে বড় পিসি আর রাঙা পিসি চলে যান। তার পরের বছর ঠাকুমা। পিস্তুত দাদা দিদিরা কয়েকজন বাইরে চলে গেল। কেউ গেল USA, কেউ জার্মানি। একে অপরের থেকে বহু দূরে হয়েও আমরা সবাই মনে রেখে দিয়েছি। এখনো কারোর সাথে দেখা হলে পুরনো শত গল্পের মধ্যে একবার অন্তত অষ্টমীর সেই সন্ধ্যার কথা উঠবেই। সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, থেকে যায় সময়ের পাতায় লেখা মানুষের অসংখ্য গল্পরা। শেষ হলো মায়া কাননের আলো। গল্প লেখিকা তৃষা সাহা। গল্প পাঠে ওরপে পরমা অঙ্কিতা। পরমার বাবা চিনজিৎ। সেজ পিসি ব্রতী। রাঙা পিসি এবং গোবিন্দলালের মা শিল্পা। কিশোরী রাহুল। তারানাথ ইন্দ্রনীল ভাদুরী। গোবিন্দলাল এবং গল্পের সূত্রধার আমি সায়ন। রামকালী দীপঙ্কর। মাঝি রাহুল। মা এবং ঠাকুমা ঝিনুক। টিয়া সৃষ্টি। সমগ্র পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট। আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। শব্দ সংযোজনে সুদেশনা। প্রচ্ছদ মুরালি। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা খুব শীঘ্রই। ততক্ষণ সাথে থাকুন।